আরে মরার জন্য কি এই গাড়িটাই পেলে? কি হলো? কি কে? দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনুন। মাই গুডনেস, কে আপনি? আরে এসব কি কনস্টেবল? কাউকে ডাকার দরকার নেই অফিসার, আমি সারেন্ডার করতেই এসেছি। কে আপনি? আমার নাম রঞ্জিত, রঞ্জিত ঘোষ। আর এই কাটা হাতটা কার? যে শয়তানটা নিজের এই নোংরা হাত দিয়ে আমার জীবনে সর্বনাশের গল্প লিখেছিল তার। হেয়ালি করবেন না। কে সে? মৈনাক, মৈনাক কুণ্ডু। কোন মৈনাক কুণ্ডু? বিখ্যাত ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানিজের মালিক মৈনাক কুণ্ডু। আপনি মৈনাক কুণ্ডুকে খুন করলেন কেন? আর খুন করে এভাবে থানার মধ্যে কাটা হাতটা নিয়ে আসলেনই বা কেন? যাতে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে আপনাদের সুবিধা হয়। মৈনাক কুণ্ডুর বডিটা এখন কোথায়? ওর বাংলোতে ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে। আর যে অস্ত্র দিয়ে মৈনাক কুণ্ডুকে খুন করে ওর হাতটা কেটে ফেলেছেন, সেই অস্ত্রটা কোথায়? ভোজালিটা ওর লাশের পাশেই রাখা আছে। সবটাই তো বলে দিলাম, এবার নিজের ডিউটিটা করুন, আমাকে আমাকে অ্যারেস্ট করুন। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আজকে সকলকে স্বাগত জানাই। সাল 2024, খুব সকালবেলা আমাদের নিমতা থানায় জনৈক রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তি একটি কাটা হাত নিয়ে এসে হাজির হন। রঞ্জিত বাবু আমাদের জানান তিনি বিখ্যাত ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানিজের মালিক মৈনাক কুণ্ডুকে খুন করে তার একটা কাটা হাত নিয়ে নিজেই আত্মসমর্পণ করতে এসেছেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, কে এই রঞ্জিত বাবু, আর তিনি কেন এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটালেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস পূজা। হ্যাঁ স্যার, সিরিয়াস তো বটেই। ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু যে সে কোম্পানি নয়। জানি স্যার। দেখো, ওদের 5-6 ধরনের ব্যবসা, আর ওদের প্রোডাক্টের দাম এত কম আর গুণমান উন্নত হওয়ার কারণে বাজারে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা। আর সে কারণে শেয়ার মার্কেটে কিন্তু স্টকের চাহিদাও প্রচুর। স্যার, আমার বাড়িতে ওদের কিছু প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করা হয়। তাহলেই বোঝো মিডিয়া এবার কিভাবে হাইপ তুলবে। আর বাকি রইল ডিপার্টমেন্ট। পূজা, এই কেসটা শুরু হওয়ার পর থেকে ওপরমহল থেকে একের পর এক ফোন আসতে শুরু করেছে। স্যার, খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব যে রঞ্জিত ঘোষ এত বড় কোম্পানির মালিক এবং সিকিউরিটি গার্ডকে কেন খুন করলো। দেখো, সিকিউরিটি গার্ডকে খুন করার কারণ হচ্ছে, হ্যাঁ, ও বাংলোয় ঢুকতে বাধা পেয়েছিল, হয়তো তাই। সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার স্যার। কিন্তু প্রশ্ন তো সেখানে নয় পূজা, প্রশ্ন হচ্ছে রঞ্জিতের মোটিভটা ঠিক কি? ও কেন মৈনাক কুণ্ডুকে এইভাবে কুপিয়ে খুন করলো, আর কাটা হাতটা নিয়ে শটান থানায় হাজির হলো কেন? স্যার, মৈনাক কুণ্ডু এবং ওর সিকিউরিটি গার্ডের লাশটা পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার পর আমি রঞ্জিত ঘোষ সম্পর্কে একটু খোঁজ খবর শুরু করি। বাহ, ভেরি গুড। তা কি জানতে পেরেছো? স্যার, কেউ কিচ্ছু বলতে পারছে না। সে কারণ রঞ্জিতবাবু কি এলিয়ান না ভিনদেশি যে আকাশ থেকে হঠাৎ করে পড়লো, কেউ কিছু জানতে পারছে না? স্যার, কিছু তো একটা রহস্য আছে। ইয়েস, রহস্য একটা আছেই। আর সেটা জানার জন্য ইমিডিয়েট রঞ্জিত ঘোষের সঙ্গে আমাদের বসতে হবে। রঞ্জিত বাবু, স্যার একটু আপনার সঙ্গে কথা বলতে চান। আপনার স্যার আমার সাথে আর কি কথা বলবেন? আমি শয়তানটার কাটা হাত নিয়ে এসে আপনার টেবিলে রেখে আত্মসমর্পণ করেছি। ওর বাংলোতে তদন্ত হওয়ার সময়, ওর দেহ উদ্ধারের সময় আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করেছি। এরপর আপনাদের আর আমার সাথে কি কথা থাকতে পারে? কিন্তু খুনের কারণটা ঠিক কি সেটা কিন্তু আপনি আমাদেরকে এখনো জানাননি রঞ্জিত বাবু। কারণ জেনে কি করবেন অফিসার? খুন করেছি, নিজে থেকে এসে সারেন্ডার করেছি। এরপর আমাকে আদালতে পেশ করুন, চার্জশিট ফাইল করুন,
আর তারপর ফাঁসি হয়ে গেলেই আমার ছুটি। বাবা, আইনি প্রসিডিওর তো আপনার বেশ ভালো জানা আছে দেখছি। কিন্তু আমি এটা জানতাম না অফিসার, যে এই দুনিয়াতে টাকাই সব, টাকা যার দুনিয়া তার। দেখুন রঞ্জিত, এটা ফিলোজফি আওড়ানোর জায়গা নয়, এটা থানা। তাই প্লিজ বলুন আপনি মৈনাককে কেন খুন করলেন আর এভাবে হাতটা কেটে দিলেন? রঞ্জিত বাবু, আপনি যখন থানায় এসে আত্মসমর্পণ করতে চাইছেন, তখন খুনের কারণটা জানার জন্য আমি চাই না যে আপনাকে 3rd ডিগ্রি দেওয়া হোক। 3rd ডিগ্রি দিলেও আর আমার কোনো যায় আসে না অফিসার। আমি এখন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছি। আপনি এখন চাইলে আমার সাথে যা খুশি তাই করতে পারেন। প্রয়োজনে আমাকে এনকাউন্টারে উড়িয়েও দিতে পারেন। এবার কিন্তু আপনি ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। বলুন বলুন রঞ্জিত বাবু, বলুন। কারণটা জানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। কৌতূহলের কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। জানেন অফিসার, আমার একটা ছোট্ট পরিবার ছিল। আমি, আমার মা আর আমার ছোট্ট বোন। তারপর মধ্যবিত্ত হলেও আমাদের পরিবারের সুখ শান্তি ছিল। আমাদের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা ছিল। আর কি ছিল? আর আমার দু চোখে ছিল স্বপ্ন, অনেক বড় হওয়ার ইচ্ছা, বড় লোক হওয়ার আকাঙ্ক্ষা। আর সেজন্যই বহু বছর আগে একদিন। তার মানে তোরা চাকরি ছেড়ে ব্যবসা করবি? হ্যাঁ, তা এতে এত অবাক হওয়ার কি আছে মা? না মানে আমাদের বংশে তো কেউ কখনো ব্যবসা করেনি। আবার অবশ্য তোর বাবা জীবিত থাকাকালীন আমাকে নিজের মুখে বলেছিলেন যে 2 পুরুষ আগে কেউ কখনো চাকরিও করেনি। তাই ব্যাপারটা একটু রিস্ক হয়ে যায় না দাদা ভাই? কি হলো মৈনাকদা? দাদা ভাই, আমি কি তোদের হাসির কথা বললাম? শোন রিয়া, জীবনে রিস্ক না নিলে না বড় হওয়া যায় না, বুঝলি? মানে ওপরে ওঠা যায় না। এই যেমন ধর এই তেনজিং নরগে আর এডমান্ড হিলারি, এরা কিন্তু প্রথম সাহস করে মাউন্ট এভারেস্টে উঠেছিল। ওরা ওই রিস্কটা নিয়েছিল বলেই কিন্তু আজ ইতিহাসের পাতায় ওদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সেটা ঠিক, কিন্তু আবার কিন্তু কিসের রিয়া? মানে আমি ভাবছিলাম ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার হয়। তো দাদা ভাই, সেই টাকাগুলো তোদের কে দেবে বলতো? হ্যাঁ, ও তো ঠিক বলেছে। এত টাকা কে দেবে তোদের? ঠিক আছে কাকিমা, তাহলে শোনো, এখন না বেকার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যাংক সাহায্য করছে। ব্যাংক? হ্যাঁ, ব্যাংক থেকে কিছু ইজি কন্ডিশনে স্বল্প সুদে অনেক টাকা লোন দেওয়া হয়। এ তো খুব ভালো কথা। কিন্তু মা, তুমিও দেখছি এবার রিয়ার মতো কিন্তু পড়ন্ত শুরু করলে। আরে আরে শোন না আমার কথা। তোরা যে টাকা ধার নিবি সে টাকাটা শোধ করবি কি করে? শোধ দিতে হবে তো। হ্যাঁ, তো শোধ করবো, সমস্যার কি আছে? আর তোদের ব্যবসাটা যদি না চলে? মারবো টেনে এক থাপ্পড়। রঞ্জিত সারাক্ষণ খালি নেগেটিভ কথা বলে। তা বলে বোনের গায়ে হাত না। আচ্ছা শোন রিয়া, এত নেগেটিভ ভাবলে না জীবনটাই নেগেটিভিটিতে ভরে যায়, বুঝলি? সো অলওয়েজ বি পজিটিভ, কমন। ময়নাক, বাদ দে সব, এরা বুঝবে না। তার থেকে তুই আর আমি আয়, দুজন মিলে কোম্পানি একটা ভালো থেকে নাম ঠিক করি। কি নাম দেওয়া যায় বলতো? আমি বলি, বলো না, একটা ভালো দেখে নাম ঠিক করে দাও দেখি। ইউনাইটেড কোম্পানি। ইউনাইটেড? হ্যাঁ, কোম্পানিটা যদিও তোদের দুজনের নামে হবে, তাহলেও এর মধ্যে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা সব লুকিয়ে আছে। তাই আমি এর নাম দিলাম ইউনাইটেড। সাব্বাস মা, তুমি তো এখন প্রথম বোলিং সোজা ছক্কা, এখন বাপি বাড়ি যা। দেব মা, কাটো না মা। কাটো। চলো মা, ভেতরে চলো, তোমাকে দেখাই আমাদের অফিসটা। এসো। এসো মা, এসো।
মা, এইটা হচ্ছে তোমার ছেলের পার্সোনাল কেবিন। কি সুন্দর করে সাজিয়েছিস রে বাবু। আর এই যে এই চেয়ারটা দেখছো, এটাতে আমি বসবো। হে দাঁড়া, তুই পরে বসবি, তার আগে ওই চেয়ারে অন্য একজন বসবে। অন্য একজন? আমার আগে আবার কে বসবে? দাঁড়া না। কাকিমা বসো। আর আমি কেন বাবু? আরে বসো না, বসো। না কি বসো বসো বসো। বাবু? বুঝলি এবারে এই চেয়ারে কে বসবে আগে? এই মায়ের পরশু যখন একবার এই চেয়ারে লেগে গেল, তখন এখানে যেই বসুক না কেন, তার বিজয়ী হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। কি বলো? বেঁচে থাকো বাবা, অনেক বড় হও বাবা, অনেক বড় হও। বাবু, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। তার মানে আপনি আর মৈনাক বাবু ইউনাইটেড কোম্পানির পার্টনার ছিলেন? হ্যাঁ, পার্টনার ছিলাম, যাকে বলে 50-50 পার্টনারশিপ। অদ্ভুত তো। এখনই এত অবাক হচ্ছেন অফিসার? এখনো তো অনেক কথা বলা বাকি আছে, সেগুলো শুনলে তো সোজা আকাশ থেকে পড়বেন। না, পড়বো না আকাশ থেকে, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে বলে যান। প্রথম প্রথম আমাদের অনেক ধাক্কা খেতে হয়েছিল, অনেক হোঁচট খেতে হয়েছিল, কিন্তু মৈনাকের বুদ্ধি আর আমার কঠোর পরিশ্রমে আমরা 1 বছরের মধ্যেই লাভের মুখ দেখা শুরু করি। আর আমাদের সেই সাফল্যে মৈনাকের বাবা, আমার মা, আমার ছোট বোন ছাড়াও আর একজন ছিল, সে অনেক খুশি হয়েছিল। কে সে? ঈশিতা। রঞ্জিত, তুমি না একটা হার কিপটে, জানো তো? কেন হঠাৎ তোমার আমাকে কিপটে বলে মনে হলো কেন? কোথায় আমাকে একটা বড় 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ট্রিট দেবে, তা না 20 টাকার ফুচকা খাইয়ে সস্তায় মিটিয়ে দিলে, বলো? এসো না তো, গাপিত্তি চলে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে, রাগ করছো কেন? সবে তো একটু লাভের মুখ দেখেছি, আর একটু নিজেকে গুছিয়ে নি, আর একটু প্রফিট হোক, তারপর কথা দিচ্ছি তোমাকে কলকাতায় বাইপাসের ধারে কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ অথবা ডিনার করাবো। সত্যি প্রমিস করছো? প্রমিস করছি, তোমাকে ছুঁয়ে প্রমিস করছি। দেখা যাক তুমি কত তোমার প্রমিস রাখো। তোমার কেন মনে হচ্ছে আমি প্রমিস রাখবো না ঈশিতা? আসলে জীবনে অনেক মানুষকে তো দেখলাম টাকার গদিতে বসার পর আমূল বদলে যায়, তাই ভয় হয় গো। ঈশিতা, আমি এখনো টাকার গদিতে বসিনি, আর অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি কোনোদিনও পাল্টাবো না। একবার যখন তোমাকে ভালোবেসেছি, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি শুধু তোমাকেই বিয়ে করব। বাবা মা রোজ আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে গো। ওরা আমার জন্য একটা ঘটক রেখেছে, দিন রাত ভুরি ভুরি সম্বন্ধ আসছে। আচ্ছা, আমাকে না জানিয়ে ফট করে যদি কোথাও একটা আমার বিয়েটা ফাইনাল করে দেয়, আমি কি করব বলতে পারো? কতদিন ওদেরকে অজুহাত দিয়ে আটকে রাখবো? তুমি তো জানো রঞ্জিত, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তারপর কারখানাটা বন্ধ হয়ে গিয়ে বাবার চাকরিটা নেই, ওই ব্যাংকে জমানো কটা টাকা, তারই সুদ দিয়ে কোনোভাবে সংসারটা চলে। দুবেলা বাড়িতে খেতে বসতেই লজ্জা করে জানো, তার উপর নিজের খরচা, মোবাইল রিচার্জ এসব তো ছেড়েই দিলাম। গোটা কথা টিউশনি করতাম, সেগুলোও হাতছাড়া হয়ে গেছে। আচ্ছা ঈশিতা, তুমি আমার কোম্পানি জয়েন করবে? মানে? আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে। বাবা রাজি হবে না। কেন? টিউশন পড়ানোতে আপত্তি নেই, তাহলে চাকরি করতে বাধা দেবে কেন? আসলে
বাড়িতে ধারণা যে যে সমস্ত মেয়েরা বাইরে বেরিয়ে বাসে ট্রামে চেপে কাজে যায় তারা খারাপ। বাবা, তোমার বাবা মাকে তো মিউজিয়ামে রাখা উচিত। হ্যাঁ, লোকের টিকিট কেটে দেখবে যে পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে। ঠাট্টা ছাড়ো, তুমি বলো তুমি কবে আমায় বিয়ে করবে? তুমি একটা কাজ করবে, কি? আজকে তো রবিবার, তুমি আগামী রবিবার ওই বিকেল 5টা নাগাদ চৌরাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করবে। কেন? তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? থাক থাক মা, থাক, বেঁচে থাকো, সুখী হোক। ওর সুখে থাকাটা কিন্তু মা পুরোপুরি দাদা ভাইয়ের ওপর নির্ভর করছে। এই তুই চুপ করবি? এই ও কে রে? আমি বলবো মা? এই তুই কি বলবি? দেখেছো তো মা, এই দাদা মনে খুনসুটি না সারাদিন লেগেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি কাকিমা। কাকিমা না, মা বলো। রিয়া, তোকে আমি এবার মেরে গুড়িয়ে দেবো, তখন তুই খালি হচ্ছেটা কি, তোরা থামবি? আচ্ছা এবার বলো তো, তোমার নাম কি? আমি ঈশিতা, ঈশিতা পাত্র। কোথায় থাকো? কাছেই, ওই রেল গেটের ওদিকে। তুমি বুঝি আমার বাবুর বন্ধু? হ্যাঁ মা, আসলে রিয়াকে সব বলেছি কিন্তু তোমাকে বলা হয়নি। কি বলিস নি রে? না মানে ওই আসলে আমি আর ঈশিতা একে অপরকে প্রায় 3 বছর ধরে ভালোবাসি। বলিস কি রে? এত বড় কথাটা তুই রিয়াকে বলেছিস, অথচ তুই আমাকে বলিসনি? না মানে আসলে এতদিন তো আমার ইয়ে ছিল না। তাই এখন ইয়ে হয়েছে বলে দাদা ভাই চট করে বিয়েটা করে নিতে চায় মা। রিয়া, তুই কিন্তু আবার ফোন কাটছিস। হ্যাঁ মা, মানে আসলে আমি আর ঈশিতা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিতে চাই, আর ওর বাড়ি থেকেও বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। ওকে না আমার খুব পছন্দ হয়েছে, মুখখানা একদম লক্ষ্মী প্রতিমার মতো। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। একটা কথা আমি এখনই জানিয়ে রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না মা, কি ব্যাপার? আসলে আমি তো খুবই মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আর বছর 4 আগে বাবা যে জুট মিলে চাকরি করতো সেই মিলটা বন্ধ হয়ে যায়। ওই ব্যাংকে জমানো সামান্য কটা টাকার সুদ দিয়ে কোনোভাবে আমাদের সংসারটা চলে। তাই আমার বাবার পক্ষে কিন্তু দেখো মা, দারিদ্র জিনিসটা যে কি সেটা আমি বুঝি। রঞ্জিত আর রিয়াকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। ওর বাবা অকালে চলে যাওয়ার পর আমি লোকের বাড়িতে রান্না করেছি, আয়ার কাজ করেছি, এমনকি আমি গেঞ্জির কারখানাতেও কাজ করেছি। কোনো চিন্তা করো না মা, তোমার বাবার কাছ থেকে আমি টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাইবো না। ছেলের বউ হিসেবে আমি শুধু তোমাকেই চেয়ে নেবো। দাদা ভাই, এবার আমি কিছু বলতে পারি? তুই আবার কি বলবি? না মানে ফ্রিজ থেকে রসগোল্লাগুলো বার করে নিয়ে আসি বৌদির জন্য। শুধু রসগোল্লাতে হবে না, আজ আমার হবু পুত্রবধূ আমার হাতে রান্না খেয়ে তারপর বাড়ি যাবে। না, সে না হয় অন্য আর একদিন এসে খেয়ে যাব। আমার কথা কিন্তু তোমাকে শুনতেই হবে, আর নইলে কিন্তু আমি ভীষণ বকবো। এই রিয়া, আয় তো আমার। হ্যাঁ মা, চলো চলো। আরে কি হচ্ছেটা কি? কিছু না। কি এবার শান্তি হয়েছে? মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে গেল জানো। আমি কিন্তু কিছু দেখিনি। এই তুই এখানে কি করছিস? কেন রে, প্রবলেম হলো? শর্ত সর, আমি আমার ফোনটাকে নিতে এসেছিলাম। আমি আবার আসছি, টাটা। এই, রিয়া, রিয়াটা না বড্ড পাজি। ভাগ্যিস আজ তুমি তোমার মায়ের সাথে আমার আলাপ করালে। তোমার সাথে আরো একজনের আলাপ করিয়ে দেব। কার সাথে? আছে একজন, এমন একজন যার সাথে যদি আলাপ না করাই ওপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না, বুঝেছো? শোন না, সমস্ত পেপারসগুলো আমি রেডি করে ফেলেছি, ঠিক যেভাবে তুই বলেছিলি। ঠিক আছে। আচ্ছা, আমি তাও একবার ফাইলটা বাড়ি নিয়ে গিয়ে না রাতে চেক করে নেবো, বুঝলি? কেন রে, আবার রাত জেগে কষ্ট করে বেকার চেক করতে যাবি কেন?
আরে না, আমি চাই না যে কোথাও কোনো ভুল থাকুক। টেন্ডারটা আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আর আসতে কোথায় কি পারি? আপনি কে? আমি বলছি। আরে ও ঈশিতা। কে ঈশিতা? কোথায় ঈশিতা? কাদের ঈশিতা? আবে, ঈশিতা আমার হবু বউ ঈশিতা, তোর হবু বউতে ঈশিতা। হ্যাঁ, কি বলছিস রে? ও তলে তলে এইসব চলছিল আর আমি জানি না। শোন, ওকে বাড়িতে নিয়ে গিয়ে মায়ের কাছে পারমিশন নেওয়া হয়ে গেছে। এবার তুই রাজি হয়ে গেলে টোপর মাথায় দিয়ে ছাদনা তলায় গিয়ে সোজা বিয়ের পিড়িতে বসে পড়বো। ভাই রে ভাই, তুই পাক্কা খিলাড়ি রে। আমাকে তো পুরো একদম হিলিয়ে রেখে দিলি। হ্যাঁ, এই আপনি জানেন ও কখনো কিন্তু বলেনি আপনাদের ব্যাপারে আমাকে। এই শোন, এবার তুই আর আমাকে হেলাস না, চুপচাপ বিয়েতে রাজি হয়ে যা। কার বিয়েতে? আমার বিয়েতে, আমাদের বিয়েতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাজু আর কি আছে। আমি তো এখন থেকেই ভাবছি তোর বিয়েতে কি পরবো, স্যুট না কুর্তা পাজামা। এদিকে শোন না, বলছি ওসব ভদ্রলোকের পোশাকে না তোকে মানাবে না। তাহলে কিসে মানাবে? তুই খালি গায়ে একটা গামছা জড়িয়ে চলে আসবি। হাট! ও এরকমই সবসময় চাপ লাগে, কখনো বলবে না তো বলে। আপনার কথা শুনে যা মনে হলো এই পর্যন্ত সবটা ঠিকঠাক ছিল। হ্যাঁ অফিসার, এই পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল। কিন্তু তারপর কি সমস্যা হলো? আমার মা ঈশিতার বাড়িতে গিয়ে ওর বাবা মার সাথে আমাদের বিয়ের কথা প্রায় পাকা করে এসেছিল। আমার সাথে বিয়ে দিতে রাজি হলেও ঈশিতার বাবা 3 মাস মতো সময় চেয়ে নিয়েছিল। কিন্তু তার মধ্যে শুরু হয়ে যায় অদ্ভুত এক সমস্যা। কি সেটা? মৈনাক হঠাৎ। মানে কি বলছিস তুই? ঠিক বলছি, যে পরিমাণ কালেকশন হচ্ছে ব্যাংকে জমা হচ্ছে তার অর্ধেক। কিন্তু সেটা কি করে সম্ভব? কালেকশন থেকে যে টাকাটা আসে আমি পুরোটাই হিসেব করে সাহেবকে দিই, আর ও সেটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা করে। সাহেব সেই টাকাটাই ব্যাংকে জমা করছে যে টাকাটা তুই ওকে দিচ্ছিস। কিন্তু 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 যা কালেকশন হয় সেই পরিমাণ টাকা তুই ওকে দিস না। ফালতু কথা বলবি না মৈনাক, একদম বেফালতু আমাকে বদনাম করার চেষ্টা করবি না। তোর যদি বিশ্বাস না হয় তুই খাতা চেক করে দেখতে পারিস, কোথাও হিসেবে কোনো গরমিল খুঁজে পাবি না। হ্যাঁ স্যার, খাতাপত্র অলরেডি সব চেক করেই আছে, সেখানে কোনো গরমিল নেই। কিন্তু আসল কারচুপিটা আপনি করেছেন অন্য জায়গায়, অন্যভাবে করেছেন। কি বলতে চাইছো কি তুমি? বুঝলেন না? দাঁড়ান, আমি আপনাকে বলছি। ধরুন কোনো মাসে কালেকশন হচ্ছে 10,000 টাকা, এবার সেখান থেকে আপনি 2,000 টাকা সরিয়ে খাতায় লিখছেন 8,000 টাকা, আর আমার হাতে 8,000 টাকা দিচ্ছেন ব্যাংকে জমা করার জন্য। একদম বাজে কথা বলবে না। তোমার সাহস কি করে হয় এই কথাগুলো বলার? কোনো প্রমাণ ছাড়াই তুমি আমাকে চোর হিসেবে দাগিয়ে দিচ্ছ। এই শোনো, তোমাকে আর ম্যানেজারি করতে হবে না, ইউ আর ফায়ার্ড। রঞ্জিত, প্লিজ তুই ভুলে যাস না যে পার্টনারশিপের কাগজপত্র অনুযায়ী কিন্তু তুই একা কোনো ডিসিশন নিতে পারিস না। সাহেবের চাকরি থাকবে, ও যেমন কাজ করছে তেমনই করবে। কিন্তু মৈনাক, ও মিথ্যে কথা বলছে, ও তোকে আমার বিরুদ্ধে ওস্কাচ্ছে। আর তাছাড়া ওর কাছে কি প্রমাণ আছে যে আমি হিসেবে গরমিল করেছি? তুই ওর কথা ছাড়, আমি যেটা বলছি তুই ভালো করে শোন। ধোঁয়া সেখান থেকে বেরোয় যেখানে অল্প হলেও আগুন লাগে। হ্যাঁ, আজ হয়তো তোর বিরুদ্ধে কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু একদিন ঠিক পাবো, সেদিন কিন্তু তোকে ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। তাই এখন থেকে বলছি, সাবধান হয়ে যা। চলো সাহেব। হ্যাঁ স্যার। শেষ পর্যন্ত তোকে চোরের অপবাদ দিল, তাও আবার মৈনাক। আমি তো ভাবতেই পারছি না সে তোর এক আত্মা এক প্রাণ, সে ছোটবেলার বন্ধু তো তোর মৈনাক। সত্যি ছি ছি ছি। জানো মা, ওই সাহেব বলে ম্যানেজারটা না যত নষ্টের গোড়া। ওই মৈনাক দেখে পট্টি পরিয়ে দাদা ভাইয়ের বিরুদ্ধে এগিয়ে দিচ্ছে। আমি মৈনাক দেখে জন্ম থেকে চিনি, মৈনাক এরকম মানুষই নন। কিন্তু ম্যানেজারের স্বার্থটা কি? স্বার্থ তো কিছু একটা আছেই, না হলে কেউ এরম করতে পারে? বাবু, আমি একটা কথা বলবো? বলো। বলছি যে তুই লোভে পড়ে
টাকা সরাচ্ছিস না তো বাবা? মা, কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে ছেলেকে জন্ম দিয়েছো, পেটে ধরেছো, ছোটবেলা থেকে বড় করে তুলেছো, তাকে তুমি সন্দেহ করছো? না রে, মায়ের মন তো, তাই ভীষণ ভয় হয় রে বাবা। না মা, দাদা ভাই এরকম কাজ কখনো করতে পারে না, কিছুতেই না। বাবু, আমি বলি কি, ওই টাকা কালেকশনের কাজটা না তুই মহিনা কতবা সাহেবকে করতে বল না, তাহলে আর ওই টাকা পয়সা নিয়ে তোর দিকে কোনোভাবে আঙুল তুলতে পারবে না। আচ্ছা, আপনি কালেকশনের দায়িত্বটা ছেড়ে দেওয়ার কথা মৈনাককে বলেছিলেন? বলেছিলাম। তাতে মৈনাকবাবু কি বলেছিলেন? ও বলেছিল কাজ সবার মধ্যে সমানভাবে ভাগ করা আছে, তাই হঠাৎ করে করব না বললে চলবে না। তারপর কি হয়েছিল? তার ঠিক মাস দেড়েক পরে আমি একদিন আমার কেবিনে বসে কাজ করছিলাম, আর ঠিক তখনই কি ব্যাপার? কাজ করছিলাম, ল্যাপটপটা বন্ধ করলি কেন? তোর কেবিনটা সার্চ করা হবে। সার্চ করা হলো? মানে? অফিসার, প্লিজ ভেতরে আসুন। আমাদের কাছে আপনার নামে অভিযোগ জমা পড়েছে। আপনি নাকি কোম্পানির টাকা চুরি করে এই কেবিনে লুকিয়ে রেখেছেন। অফিসার, কেউ যদি নিজের কোম্পানির টাকা চুরি করে, সে কি এতটাই বোকা হবে যে সেই টাকা নিজের কেবিনে লুকিয়ে রাখবে? সেটা তল্লাশি চালালেই বোঝা যাবে স্যার। যাকে বলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। অফিসার প্লিজ। এই ঘর সার্চ করো, ঘরে একটা কোনাও যেন বাদ না যায়। চলুন। স্যার, স্যার এখানে কিছু টাকার বান্ডিল পাওয়া গেছে। দেখি। কিন্তু এই টাকাগুলো এখানে কি করে এলো? স্যার, স্যার দেখুন তো নাম্বারগুলোর সাথে ম্যাচ করছে কিনা। তো সব নাম্বার মিলে যাচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ঘোষ। অফিসার, অফিসার আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি নির্দোষ অফিসার। অফিসার, ও মাই গড! তারপর? ওরা কেসটা এমনভাবে সাজিয়েছিল যে সমস্ত তথ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, আর সত্যি বলতে আমার উকিল আমাকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি। আদালত আমায় বেশ কয়েক বছরের সাজা দিয়েছিল, আর তখনই আমি বুঝতে পারি যে আমাদের এই বাইরের পৃথিবীটা সংশোধনাগারের ভেতরের পৃথিবীর থেকে একেবারেই আলাদা। আপনার সাজার মেয়াদ কি শেষ হয়ে গিয়েছিল? না অফিসার, জেলের মধ্যে ভালো ব্যবহার করার জন্য আমাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু জেল থেকে না বেরোতে পারলেই বোধহয় আমার ভালো হতো। কেন কেন এরকম বলছেন? মানুষ জেল থেকে ছাড়া পায় স্বাভাবিক জীবনে ফেরার জন্য, নিজের মানুষদের কাছে ফেরার জন্য। কিন্তু আমি আমার নিজের মানুষদের খুঁজে পাইনি অফিসার, কাউকে খুঁজে পাইনি। তার মানে? জেল থেকে বেরিয়ে আমি সোজা ছুটে গিয়েছিলাম আমার বাড়িতে, দেখলাম আমার বাড়িতে তালা দেওয়া। পাশের বাড়ির মানিক কাকুকে জিজ্ঞেস করে জানলাম আমার জেলে যাওয়ার মাস তিনেকের মধ্যেই আমার মা মারা গিয়েছে, আর আমার ছোট্ট আদরের বোন, আমার বোনটা নাকি নিখোঁজ হয়ে গেছে। তো আপনি আপনার বোনকে খোঁজার চেষ্টা করেননি? করেছিলাম অফিসার, অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু রিয়া যেন কর্পূরের মতো উবে গিয়েছিল, কেউ ওর কোনো সন্ধানই দিতে পারছিল না। তারপর আমি গিয়েছিলাম ইউনাইটেডের অফিসে, আর সেখানে গিয়ে দেখি বাহ মৈনাক বাহ, তুই তো দেখছি আমার কেবিনটা কি দখল করে বসে আছিস। এটা তোর কেবিন ছিল? ও ছিল,
ফার্স্ট টেন্স। এখন এই কেবিনটা শুধু আমার, একান্তই আমার। সে তুই চাইলে আমার কেবিনটাকে নিজের জাগির বানিয়ে তুলতেই পারিস, কিন্তু একটা কথা ভুলে যাস না, এই কোম্পানিটা কিন্তু এখনো তোর একার সম্পত্তি হয়ে যায়নি। আমি এখনো তোর পার্টনার। তাই নাকি? পার্টনার আমার? জাস্ট আ সেকেন্ড। সাহেব, হ্যাঁ স্যার বলুন। মিস্টার রঞ্জিত ঘোষকে বলে দাও যে ও আর এখন আমার পার্টনার নয়। বললেই হলো, আমাদের মধ্যে পার্টনারশিপ ডিট করা আছে। সেই ডিট তো ক্যান্সেল হয়ে গেছে। এখন আর আপনি, ও সরি, এখন আর তুই স্যারের পার্টনার নোস। কি বলছো কি? তাই এবার হয় নাকি? সেটাই হয়েছে। এখন এই কোম্পানির মালিক শুধুমাত্র আমি একা। আর শুধু তাই নয়, এখন আমি ঈশিতার স্বামীও, ইংলিশে যাকে বলে হাজব্যান্ড। কি? হ্যাঁ রে রঞ্জিত, তুই জেলে যাওয়ার পরে তুমি আমায় উদ্ধার করো। এমনিতেই রঞ্জিতের সাথে আমার নাম জড়া নয়, সারা পাড়ায় আমায় নিয়ে ঢিডি পড়ে গেছে। এখনো বাবা মায়ের ঘাড়ে চেপে বসে আছি। এরপর আমায় আত্মহত্যা করতে হবে। বালাই ষাট। আত্মহত্যা কেন করতে হবে তোমাকে? রঞ্জিত ঘোষ জেলে গেছে কারণ ও চুরি করেছে, কিন্তু মৈনাক কুণ্ডু তো এখনো বেঁচে আছে। তার মানে? মানে মানে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তুমি তুমি আমায় বিয়ে করবে? করব, অবশ্যই করব, কিন্তু তার আগে আমাকে তোমায় কিছু কথা দিতে হবে। কি কথা? দেখো, রঞ্জিত কিন্তু একদিন না একদিন ঠিক জেল থেকে বেরোবে। সে তো একদিন বেরোবেই। তো আমাকে কথা দিতে হবে যে ও জেল থেকে বেরিয়ে যদি তোমার সাথে কথা বলতে আসে, তুমি ওর সাথে কোনো কথা বলবে না, ইভেন কোনো যোগাযোগ রাখবে না। আমি এমনিতেই ওই নোংরা মানুষটার মুখ আর কোনোদিন দেখতাম না। তাছাড়া তুমি যদি আমায় বিয়ে করে স্ত্রীর মর্যাদা দাও, তাহলে আর ওই স্কাউন্ডেলটার দিকে চোখ ফিরে তাকাবার তো কোনো প্রয়োজনই নেই। তাহলে এটাই কথা রইল। আমি তাহলে খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে তোমার বাবা মায়ের সাথে কথা বলতে যাচ্ছি আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। ছি ময়নাক, ছি! এই পৃথিবীতে তুই বিয়ে করার জন্য আর কাউকে পেলি না, আমার ঈশিতাকে তোকে বিয়ে করতে হলো। ছাড় ভাই ছাড়, দামি গেঞ্জি এটা নষ্ট হয়ে যাবে না। আর ওটা তোর ঈশিতা নয়, আমার ঈশিতা। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আমি কাকে দোষ দেবো বল? এক হাতে তো আর তালি বাজে না। কিন্তু আমার একটা কথা জানা খুব দরকার, ঈশিতা কেন আমার সাথে এটা করলো? কেন আমার জন্য অপেক্ষা করলো না? হ্যালো, ঈশিতা? হ্যাঁ, কে? রঞ্জিত। কে? রঞ্জিত ঘোষ। কে রঞ্জিত ঘোষ? নিজের মোবাইল নাম্বারটা একই রেখে দিয়েছো, অথচ নিজের পুরনো প্রেমিককে এত সহজে ভুলে গেলে। ও, এবার মনে পড়েছে। তা তুমি জেল থেকে বেরোলে কবে? তার আগে বলো, তুমি বেছে বেছে মৈনাককেই কেন বিয়ে করলে? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। আমার জন্য অপেক্ষা করতে পারলেন? এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না রঞ্জিত। ঠিক বলেছো। আচ্ছা ঈশিতা, আমাকে একটা ইনফরমেশন দেবে প্লিজ? কি? আমার মা তো মারা গেছে, কিন্তু রিয়ার কি হয়েছে? আমি কি করে জানি? তুমি সত্যি রিয়ার ব্যাপারে কিছু জানো না? বললাম তো জানি না। আর শোনো, আর কখনো আমাকে ফোন করে এইভাবে ডিস্টার্ব করবে না। বাট এক নম্বরের চোর চিটিংবাজ। ঠিক আছে রঞ্জিতবাবু, আপনি খেয়ে দিয়ে এখন বিশ্রাম করুন, তারপর ঠিক কি হয়েছিল আমরা কাল সকালে শুনবো। ওকে, গুড নাইট। ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানিজের মালিক মৈনাক কুণ্ডুর হত্যাকাণ্ডে তদন্ত করতে নেমে অভিযুক্ত রঞ্জিত ঘোষের কাছ থেকে আমরা একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছিলাম, কিন্তু খুনের মোটিভটা ঠিক কি তখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার ছিল না।
তাই রঞ্জিত ঘোষকে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের কাছে খুব জরুরি হয়ে পড়েছিল। গুড মর্নিং রঞ্জিত বাবু। মর্নিং। কাল রাত্রে ঘুম হলো? ওই আর কি। বেশ, তাহলে কাল যেখানে শেষ করেছিলেন আজ ঠিক সেখান থেকেই শুরু করুন। আপনার নিশ্চয়ই মনে আছে আপনি কালকে ঠিক কোথায় শেষ করেছিলেন? আছে। তাহলে এবার বলুন তো, ঈশিতার সঙ্গে কথা হবার পর আপনি ঠিক কি কি করেছিলেন? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না। কি বুঝতে পারছিলেন না? যে মৈনাক আমাকে সরিয়ে পুরো কোম্পানিটা নিজের নামে কি করে লিখে নিয়েছিল। সেটা তো আমাদেরও প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আমি পরদিন আমাদের কোম্পানির উকিলের সাথে গিয়ে দেখা করি। এখন থেকে আপনি আর ইউনাইটেড গ্রুপ অফ কোম্পানিজের পার্টনার নন। এখন কোম্পানির একমাত্র মালিক মৈনাক কুণ্ডু। কিন্তু সেটা কি করে সম্ভব? আমরা দুজনে পার্টনারশিপ ডিড করেছিলাম, যেখানে আমরা 50-50 পার্টনার ছিলাম, আর সেই কাগজপত্র আপনি আমাদের তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, ডিডটা আমি তৈরি করে দিয়েছিলাম। তাহলে কাগজগুলো বদলে গেল কি করে? আসলে আপনি জেলে চলে যাওয়ার পর কি বলছেন মিস্টার কুণ্ডু? আপনি আপনার বন্ধুকে সরিয়ে একাই কোম্পানির মালিক হতে চান? আপনার কি বাংলা কথা বুঝতে অসুবিধা হয় উকিল বাবু? না মানে বলছিলাম সেটা কি করে সম্ভব? আপনি যখন আমাদের পার্টনারশিপের কাগজটা তৈরি করেছিলেন তার মধ্যে একটা ক্লজ ছিল, মানে একটা শর্ত দেওয়া ছিল, মনে আছে আপনার? কোন ক্লজ, কোন শর্ত? কাগজে পরিষ্কার করে শর্ত দেওয়া ছিল যে আমাদের দুই পার্টনারের মধ্যে যদি কেউ অপরাধ করে জেলে যায় তাহলে এক কথায় তার পার্টনারশিপ খারিজ হয়ে যাবে। রিমুভাল অফ পার্টনার ক্লজ। এক্স্যাক্টলি। কিন্তু আর একটু ঝেড়ে কাশুন না মশাই। কিন্তু মানবিকতার খাতিরে কি সেটা করা উচিত হবে? হ্যাঁ দূর রাগুন তো মশাই আপনার মানবিকতা। ওইসব মানবিকতা না এখন গড়িয়াহাটের মোড়ে ফুটপাতে ঢেলে বিক্রি হয় চৈত্র সেলে 100 টাকা। মানবিকতা দেখাচ্ছে। যেটা বলছি সেটা করুন, নতুন করে কাগজ তৈরি করুন, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। ওরা বললো আর আপনি সেটা করে দিলেন? আমি না করলে অন্য কে করতো। দেশে তার উকিলের অভাব নেই। তবে হ্যাঁ, মালিকানার কাগজপত্র আমি তৈরি করে দিলেও অন্যান্য কাগজপত্রে আপনার সই জাল করে লোকজনকে ঘুষ খাইয়ে কারচুপি করে কুকীর্তিগুলো কিন্তু তারাই করেছিল। আমি জানতাম মৈনাককে এসব জালিয়াতি করতে কে সাহায্য করেছে, আর তাই স্যার আমি আমার দোষ স্বীকার করছি স্যার, কিন্তু স্যার বিশ্বাস করুন মৈনাক স্যারকে আমি একা সাহায্য করিনি। আরও একজন ছিল যে চুপি চুপি আপনার কেবিনে গিয়ে ওই টাকার বান্ডিলটা লুকিয়ে রেখে এসেছিল। কে সে? কার কথা বলছো? চুপ করে থেকো না, বলো। স্যার আমরা আপনাকে ফাঁসানোর প্ল্যান করে ইচ্ছে করে আপনার কাছে গিয়ে ওই টাকা হেরাফেরির গল্পটা ফেলেছিলাম, কিন্তু তারপর একদিন ঈশিতার ফোন নাম্বারটা জোগাড় করে যেই ওকে ফোন করে বলেছিলাম যে ওর বাবার সব দেনা আমি মিটিয়ে দেবো, অমনি ফুরফুর করে পার্টি বদল করে ফেললো আর আমার কাছে এসে ধরা দিল। ও মা, আপন ভালো তো পাগলেও বোঝে। আর আমি তো শুধুমাত্র একটা সুন্দর জীবন চাই। পাবে, একটা সুন্দর জীবন পাবে, কিন্তু তার আগে খুব সুন্দরভাবে আমাদের পথের কাঁটাটা দূর করতে হবে। পথের কাঁটা মানে তো রঞ্জিত স্যার? আবার কে? তাহলে তাহলে একটা কাজ করুন, আপনি টাকার বান্ডেলগুলো আমাকে দিয়ে দিন। আমি বরং আজকে রাতে গিয়ে অফিসের দারোয়ানকে কিছু পয়সা খাওয়াই, আর তারপর রঞ্জিত স্যারের কেবিনে ওই পয়সাগুলো লুকিয়ে রেখে আসি। না, তুমি নয় সাহেব, কাজটা আমি নিজের হাতে করতে চাই। আবার তুমি কেন? কারণ আমি চাই রঞ্জিতকে ধ্বংস করার এই যজ্ঞে আমার একটু হলেও অবদান থাকুক। ঈশিতা আমার কেবিনের টাকাগুলো লুকিয়ে রেখেছিল? হ্যাঁ স্যার, সেদিন রাত্রে ম্যাডাম আমার সাথে গিয়ে নিজে হাতে ওই টাকার বান্ডিলগুলো আপনার কেবিনে লুকিয়ে রেখে এসেছিল। তুমি ওদের আটকাওনি কেন? ঈশিতাকে কেন আটকাওনি সাহেব? আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার, বিশ্বাস করুন আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি এরকম করবো না স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন।
আপনি সাহেবকেও খুন করেছেন? মৈনাককে খুন করার আগে আমি সাহেবকে ওর প্রাপ্য হিসেবটা বুঝিয়ে দিয়েছি। সাহেবের বডিটা কোথায়? ও যে একতলা বাড়িটায় ভাড়া থাকতো, ওই বাড়ির পিছনে একটা জংলা গোছের বাগান আছে। ওই বাগানে সাহেবের লাশটা এখনো পোঁতা রয়েছে। প্রথমে মৈনাকের বাংলোর সিকিউরিটি গার্ড, তারপর মৈনাক। আমরা ভেবেছিলাম রঞ্জিত বাবু এই দুজনকেই বোধহয় খুন করেছেন, কিন্তু রঞ্জিত বাবু পরে নিজে স্বীকার করলেন যে তিনি ইউনাইটেড কোম্পানির ম্যানেজার সাহেব বিশ্বাসকেও খুন করেছেন। এর পরেও আরো অনেক টুইস্ট বাকি ছিল। সাহেবের লাশটা রিকভার করার ব্যাপারে আমাদের সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন আছে। বলুন। রঞ্জিতবাবু, আজ থেকে মাস দেড়েক আগে আমাদের এই পলতা থানার এলাকায় একটা নির্জন রাস্তায় এক ভদ্রমহিলাকে গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয়েছে। আরে মরার জন্য কি এই গাড়িটাই পেলে? কি হলো? হে কি? কে আপনি? কি করছেন? কি চাই আপনার? সেই মহিলার নাম ঈশিতা কুণ্ডু। আর ঘটনাচক্রে তিনি ছিলেন মৈনাক কুণ্ডুর স্ত্রী। আমরা বাধ্য হয়ে কোনো ক্লু না পেয়ে কোল্ড কেস হিসাবে এই কেসটাকে ক্লোজ করে দিই। এবার বলুন তো রঞ্জিত বাবু, ঈশিতাকেও কি আপনি খুন করেছেন? জেলে থাকার সুবাদে জেলের ভেতরে থাকা বেশ কিছু মাফিয়ার সাথে আমার পরিচয় হয়েছিল, আর তাদের মধ্যে একজন ছিল সুলতান। ওর কাছ থেকে আমি পারভেজ বলে একজনের ঠিকানা আর নাম্বার নিয়ে রেখেছিলাম। আর জেল থেকে বেরোনোর পরেই তাহলে এখন এটাই টার্গেট, তাই তো? হ্যাঁ। দেখুন, আমাদের ধান্দায় কোনো ধার বাকি চলে না, কিন্তু আপনি সুলতান ভাইয়ের খাস লোক আছেন, তাই আপনার কাজটা আমি ঠিক করে দেবো। তোমার টাকা তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে, কিন্তু কাজটা একদম নিখুঁত হওয়া চাই। আর একটা কথা, কাজটা করার সময় নিজের বাইকের নাম্বার প্লেটটা ঢেকে নেবে। আপনার কাজ হয়ে যাবে। কাল রাতে আমি ওত পেতে থাকবো। এই মালটা ক্লাব থেকে যখন মস্তি করে বেরোবে, আর সেই ফেরার পথেই। কিন্তু আসল কাজ তখনও বাকি ছিল অফিসার। তাই সেদিন রাতে আমি সিকিউরিটি গার্ডকে মেরে মৈনাকের বাংলোয় ঢুকে পড়ি। আর তারপর ভাই 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 আমি আমার ভুল স্বীকার করছি ভাই। ভাই আমি যা করেছি ওই সাহেবের কথাই, ওর কথাতেই আমি জালিয়াতি করেছি ভাই। আর ওর কথাতেই আমি তোর বোনকে রেড লাইট এরিয়াতে বিক্রি করে দিয়েছি ভাই। ভাই 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 তুই আমার শেষ সর্বনাশটুকু করে দিয়েছিস। যে বোন আমার আগে তোকে নিজের দাদা ভাবতো, আমার হাতে রাখি বাঁধার আগে তোর হাতে রাখি বাঁধতো, তোর কপালে ভাই ফোঁটা দিত, তুই সেই বোনকে নরক যন্ত্রণা ভোগ করার জন্য নরকে বিক্রি করে দিলি। এরপর তোর কোনো খাওয়া হয় না, বইনা। আমি হয়তো মৈনাককে ছেড়ে দিতাম অফিসার, কিন্তু যখনই জানতে পারলাম যে ও আমার আদরের ছোট্ট বোনটাকে নিয়ে গিয়ে নরকে বিক্রি করে দিয়েছে, তখনই আমি শপথ নিই যে আমি ওকে শেষ করে দেব। আর সেটাই ছিল আমার শেষ শপথ। রঞ্জিত বাবু, আপনার প্রতি আমাদের সমবেদনা রয়েছে, কিন্তু কি জানেন, একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধকে জাস্টিফাই করা যায় না। আর সেখানে তো আপনি 4-4টে খুনের জন্য দায়ী। যাই হোক, আমরা আপ্রাণ চেষ্টা করব মহামান্য আদালত যাতে আপনার এই কেসটাকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। অল দ্য বেস্ট। ফাস্ট ট্র্যাক কোর্টে লাগাতার শুনানির পর 2024 সালে নিমতার বুকে ঘটে যাওয়া ধারাবাহিক হত্যা মামলার রায় সম্প্রতি ঘোষিত হয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত রঞ্জিত ঘোষকে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছেন। আমরা এই রায়ে অত্যন্ত খুশি, কেননা খুনের কারণ যাই হোক না কেন,
ভারতের মতো একটা সভ্য দেশে আইন নিজের হাতে তুলে নেওয়াটা মারাত্মক গরিত অপরাধ। তাই সাবধান, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের থেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। সাবধান হোক বাংলা।